আমার স্বামী বেঁচে থাকাতে আমার মায়ের দূর করছে, আমার বাড়ির থেকে বের করে দিছে। আর এখন তো আমার স্বামী নাই, এখন আমি কোথায় যাব আমার বাচ্চা কাচ্চা নিয়ে? এর জন্য এই কবরস্থানে এসে স্থান নিছি। থাকার জায়গা নেই, আমাদের খাবার নেই। আমার শ্বশুর আজকে 19 দিন হয়ে গেছে বাড়ির থেকে চলে গেছে, এখনো আসে নাই। আমরা কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গাও নেই, থাকার জায়গাও নেই। আর কতদিন মানুষের বাসায় থাকবো? এর জন্য এই জায়গায় আছি। এখন যদি কোনো আমাদের ব্যবস্থাই না হয়, তাহলে আমাদের এই জায়গায় বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যেতে হবে, আর কিচ্ছু করার নেই। এখন উনি এতটাই যে ওনার ছেলে মারা গেছে, উনি লাশ দাফন না করে আমার শ্বশুর চলে গেছে বাড়ি থেকে, এখন পর্যন্ত উনি আমাদের এখানে আসে নাই। আর আমার বাচ্চাগুলো নিয়ে আমি রাস্তাঘাটে ডালে খালি ঘুরে বেড়াইতেছি। আমার এটাই আপনাদের কাছে আমার আবেদন, এই দেশবাসীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আমার এই 2টা বাচ্চা নিয়ে আমি এই যেভাবে ডালে খালে ঘুরে বেড়াইতেছি, এটার আমাদের একটা সমাধান চাই আমি সবার কাছে। সহযোগিতা বলতে ওনারা সবাই অনেক বোঝানোর চেষ্টা করছে, অনেক, কিন্তু মানে সবাই ব্যর্থ, পারেনি, কেউ বুঝাইতে পারেনি এলাকাবাসী এবং আমাদের যারা আছে, মানে কেউ বুঝাইতে পারেনি। আর যারা আশ্রয় দিছে উল্টা তাদের নামে আরো মামলা দিয়ে দিছে। খুব আমার বাবার বাড়ি তো গরিব, এটাই খুব, ওইভাবে আর্থিক অবস্থা আমাদের নাই, ওনাদের কিছু দিতে পারি নাই। ওনার ছেলেকে অনেক অর্থ নিয়ে বিয়ে করাবে এরকম একটা আশা ছিল, আরও অনেক কিছু পাবে। আর তাছাড়া ওর বাবা অনেক সরল সোজা ছিল, টাকা পয়সা ইনকাম করে যা আছে অনেক বিশ্বাস করতো, সব দিছে। আর ওই ছেলে তো ওই যেগুলা মানে ওই নেশার সাথে যুক্ত, এগুলা ওর বাবা যখন প্রতিবাদ করতো তখন থেকে আমাদের উপরে তারা একটাই মানে বিরক্ত, রাগ। ছেলে ছেলে ওরা দেখছে, দেখে পছন্দ করছে, ওনারাই বিয়েটা ওনারাই করাইছে, ওনাদের পছন্দ ছিল, আমাদের তরফ থেকে কোনো পছন্দ ছিল না। নয়, ছেলে দেখছে, ছেলের পছন্দ হয়েছে, পরে ওনাদের জানাইছে, পরে ওনারাই আনছে। কিন্তু ওনারা চাইছে আরও মানে অনেক অবস্থাশালী ফ্যামিলির থেকে মেয়ে নিয়ে আসবে, এটা ওনাদের, উনি এটা বলছেও, আমি আসার পরেও বলছে, ছেলেকে বলছিলাম না যে ওই যে অমুকের এরকম মেয়ে, এটা আনলে আজকে তোর তো বাবার কাছে আজকে পড়ে থাকা লাগতো না চিকিৎসার জন্য, সেটা দিয়ে চিকিৎসা করতে পারতি। এটা আমার শাশুড়ি নিজেই বলছে, এটা আমি নিজেও শুনছি, ছেলেকে বলছে। না, ওনাদের প্রশ্ন করা মানেই বাড়ির ভিতরে বড় ধরনের সমস্যা সৃষ্টি হওয়া, এর জন্য ওনারা এই কথাটা বলা হয়নি। কিন্তু ছেলে বোঝানোর চেষ্টা করতো সবসময় ঠান্ডাভাবে, কিন্তু ওনারা বুঝতে চাইতো না। আমার 10 বছর হয়ে গেছে। হ্যাঁ, একসাথে প্রথম অবস্থায় ছিলাম, তারপরে দেখা যায় যে এইগুলা খুঁটিকাটি নিয়ে এই সমস্যাগুলো যখন হতো তখন আমাদের বাড়ির বাহিরে চলে গেছি। আবার দেখা যাইতেছে যে বাড়ির থেকে যখন বাড়ি মানে বের করে দিছে, আবার আমরা আসছি। ওর ওর বাবা অনেকই ছিল, বাবা মার প্রতি অনেকই ছিল, আবার আসছি। আসার পরে দেখা যাইতেছে ওই যে ছেলের সাথে এই যে এগুলো নিয়ে সমস্যা হতো, পরে আমরা আবারও আমাদের বাসা থেকে বের করে দিছি। ও অসুস্থ হয়েছে, এখন অনেক টাকা পয়সা লাগবে, এর জন্য এখন দেখা যাইতেছে এখন যাই কিছু করুক টাকা পয়সা লাগবে, টাকার বিষয়টা যখন আসছে তখনই আমাদের বাসা থেকে বের করে দিছি। যুদ্ধ করে আছি ওনাদের সাথে, ওনারা বারবার ডিভোর্স দেওয়ার কথা বলছে, যে বউ তারাই দিয়ে টাকাও দিচ্ছে। আর তাছাড়া এটার আপনার প্রমাণও আছে, যাদের নিয়ে আসছে ওই যে আমার ননাস, ওই যে বারবার আমার হাজব্যান্ড ওনাকে যে বলতো যে একটু আপা বুঝান, এখন বিয়ে তো মানুষের জীবনে একবারই হয়, আবারই করব, এই যে ওনাকে বারবার, যে আমার ননাস আছে কাছে, ওনাকেই নিয়ে আসতো বারবার। এই অসুস্থ হওয়া অবস্থা আমার আমার ই এ, আমার ননদ আমার বলতেছে আপনি বাইকে ছেড়ে দেন। তখন আমি বললাম যে এটা কোন ধরনের কথা বললেন, আপনি আমার স্বামীকে ছেড়ে দিতে বললেন? উনি এই যে অসুস্থ অবস্থায়, ওই যে আমরা চিকিৎসার কথা বলি, এর জন্য এটা বেশি সমস্যা হয়েছে। ওনাদের কথা হলো ওনারা চিকিৎসা করবে না, এই রুগী তো বাঁচবে না, চিকিৎসা করে অযথা টাকাগুলা ফালাইয়া তো লাভ নাই। মানে আপনার তো মানে এই চিকিৎসার জন্য ঝামেলাটা বেশি। আর আগের সমস্যাটা ছিল এই যে আমি কোনো টাকা পয়সা আনতে পারি নাই, আমার ফ্যামিলি অবস্থা ভালো না, আর আমার দেবরের এই সমস্যার কারণে ছিল। ওনাকে সবসময় আমার হাজব্যান্ডকে বলতো বউ তারাই দে, ডিভোর্স দিয়ে দিই, টাকাও দিছে আমার শাশুড়ি বের করে রুমের থেকে। ও ছাড়ে না বিদায়ী, ওর উপরে একটা খুব ছিল কেন আমার ছেড়ে দেয় নাই, আবার এর জন্যই চিকিৎসাটা আরও মূলত করে নাই। এটাও আছে, আবার ওই যে এটুকু তো বাঁচবেও না, চিকিৎসা করে লাভ নেই। এই 2টা বিষয় নিয়েই ওনাদের ভিতরে এই কাজ করছি। খাবার দাবার যত কিছুই হয়েছে আমি মানুষের কাছ থেকে সাহায্য উঠাই আইনা আমি ওনাকে খাওয়াইছি। ও আমার শ্বশুর শাশুড়ি ওনারে কোনো খাবার দেয় নাই, 1 প্লেট ভাতও দেয় নাই।
উনি ওদের আসলে এই কাজ, আপনি সকালে ঘুমের থেকে উঠে একটা সংসারে যা কাজ থাকে, আমার হাজবেন্ডের রান্না বান্না বাড়িঘর গুছানো, এগুলা কোনো এদের বিষয় না। কাজ কাজ নিয়ে ওনাদের বিষয় না, বিষয়টা ওনাদের টাকা, সম্পর্কটা টাকা। যখন ছেলে ইনকাম করছে তখন বলতো ছেলে আমার, আর যখন থেকে সে অসুস্থ বলতো তোমার জামাই নিয়ে তুমি কই যাবে, যাওগা। এক কথাই। এই কথাটা কে বলতো? এই কথাটা আমার শাশুড়ি বলছে। শ্বশুর কি আর কথা? শ্বশুরও এই একই কথাই বলছে। আমার শ্বশুর, আমার শাশুড়ি যেদিক যায় আমার শ্বশুর ওদিকেই। আমার শ্বশুর চোখের সামনে অনেক কিছুই হয়, আমার শ্বশুর সেগুলা সে বলে না কিছু, সে নিজের সাথেই করে। এই আমার শাশুড়ির সাপোর্টটাই করে। আর আমার দেবর এত পরিমাণ মানে উশৃঙ্খল, আপনি এগুলা তদন্ত নিয়ে দেখেন এলাকায়, আপনি আমার কথাও শুনবেন, এলাকার লোকের কথাও শুনবেন। ও আমার এই যে আমি এই টাকা পয়সার কথা বলতে গেছি, ওর সাথে আমার কোনো কথা হয় না, ও আমাকে অনেক মারধর করছে। আর এর আগে তো মারতে আসছে বা মারছে, ছোটোখাটো বিষয়টা করি নাই।